ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আমি কিন্তু বুঝতে পারছি না, সামনে হয়তো বড় কোনো চমক আছে। আজকের ব্যাপারটা খুব খটকা লাগছে সোয়ার। রুদ্রের এমন ব্যবহারের কারণটা সোয়া কিছুতেই বুঝতে পারছে না। কি হলো? এতটুকু সময়ের ব্যবধানে যে রুদ্র এমন হয়ে গেল, সময়ের ব্যবধানে মানুষ বদলায়, সোয়া তা জানে না। কিন্তু রুদ্র কি বদলে গেল এত তাড়াতাড়ি? কোনো উত্তরই পাচ্ছে না সোয়া। চুপচাপ দোহার কাছে গিয়ে শুয়ে পড়ল। সারাদিন এত ভালো কাটিয়ে এখন কেন এমন লাগছে বুঝতে পারছে না সোয়া। দোহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল সোয়া। সকালে ঘুম ভাঙলো পাখির কিচিরমিচির ডাকে। বিছানা থেকে উঠে কিছুক্ষণ ঘুম ঘুম চোখে বিছানায় বসে থাকে সোয়া। তার মনে হয় ঘুম থেকে উঠে যদি সে সাথে সাথে পুরোটা ঘুম কাটিয়ে ওঠে তবে তার ঘুমটা পূর্ণতা পায় না। বাগানে কারো কথার আওয়াজ শুনল সোয়া, দোহার গলার আওয়াজ। পাশে তাকাতেই দেখলো দোহা বিছানায় নেই। তার মানে দোহাই কথা বলছে, কিন্তু কার সাথে তা দেখার জন্য সোয়া বাগানের দিকে গেল। ভাইয়া, আমাকে এই কালো গোলাপ গাছটা দিবে? না, তোমাকে একটা লাল গোলাপ গাছ দেব। কেন ভাইয়া, আমার এটা চাই। না, কালো গোলাপ রাতের আধারে দেখা যায় না, আর লাল গোলাপ তুমি আধারেও দেখতে পাবে। তাহলে তুমিও লাল গোলাপ গাছ লাগাও ভাইয়া। না, আমার কালো গোলাপই ভালো লাগে। তার মানে কালো গোলাপ বেশি সুন্দর, তাই না? ধুর বোকাবে, লাল গোলাপ সুন্দর, ঠিক তোমার মতো। দোহা, কখন উঠেছে আপনি? আমাকে ডাকেনি কেন? পিছন থেকে সোয়া বলল। ছোঁয়ার কণ্ঠ পেয়ে রুদ্র আবার গাছে পানি দেওয়া মনোনিবেশ করলো। আপনি, ভাইয়ার গাছগুলো দেখছিলাম। তুমি কাল অনেক রাতে ঘুমিয়েছো, তো তাই ডাকিনি তোমাকে। তুমি কিভাবে বুঝলে আমি অনেক রাতে ঘুমিয়েছি? তুমি তো ঘুমিয়েছিলে। ভাইয়া বলেছে। হুম, আর কি বলছে ভাইয়া? ভাইয়া বলেছে আমি লাল গোলাপের মতো সুন্দর। চলো ব্রাশ করিয়ে দে, নাস্তা করতে হবে। ওকে আপনি। দোহা কিছু একটা ভেবে রুদ্রের কাছে গেল। ভাইয়া চলো। কোথায়? ওই যে ব্রাশ করতে, আপু ডাকছে তো। তোমার আপু তোমাকে ডাকছে, আমাকে না। তুমি যাও, লাল গোলাপ ব্রাশ করে নাও। ভাইয়া, আমার নাম তো দোহা, আমাকে তুমি লাল গোলাপ কেন বললা? কারণ তুমি ছোট্ট আর মিষ্টি একটা লাল গোলাপ। এবার আবুর সাথে যাও। তারপর দোহা ছোঁয়ার সাথে চলে গেল। রুদ্র খেয়াল করলো দোহার সাথে কিছু বিষয় ছোঁয়ার খুব মিল। ঠোঁট বাঁকিয়ে কথা আর কিছু কিছু দুষ্টমি। দোহাকে ফ্রেশ করিয়ে ড্রয়িং রুমে বসে কার্টুন ছেড়ে দিল সোহা, আর বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। রুদ্র গাছে পানি দিয়েছে, নতুন গাছ লাগিয়ে শরীরে ময়লা পানি আর কাদা লেগেছে। রুদ্র রুমে এসেই বাথরুমে চলে গেল। সোয়া বেখেয়ালিতে দরজাটা লাগাতে ভুলে গেছে, আর রুদ্র নিজে ঢুকে তাকাতেই ওয়াশরুমে ঢুকিয়ে দেখে সোয়া গোসল করছে। সোয়া রুদ্রকে দেখি অন্যদিকে ঘুরতে যাবে, তখনই পা পিছলে পরে যেতেই রুদ্র ধরে ফেললো। সোয়াকে সামনে রুদ্র চলে যাবে, তখনই সোয়া রুদ্রকে চেপে ধরলো। আচ্ছা, দোহা যদি লাল গোলাপের মতো দেখতে হয়, তবে আমি কোন গোলাপের মতো দেখতে? চোখ বুঝি সোয়া এমন প্রশ্ন করলো, রুদ্র অবাক হয়ে যাচ্ছে। সোয়া তাকে নিজ থেকে ধরে আছে, আবার এই প্রশ্ন করছে। এটা রুদ্রের কাছে অনেকটা স্বপ্নের মতোই লাগছে। কি হলো, উত্তর দিন। তুমি হচ্ছে সেই গোলাপ যে আমি না স্পর্শ করে চোখ বন্ধ করে অনুভব করতে পারি। আমার সবচেয়ে প্রিয় কালো গোলাপ তুমি। কি? আমি কালো গোলাপ? তার মানে আমি দেখতে সুন্দর না? আমি তাই বললাম। এ কি, আমাকে কালো গোলাপ বললেন? ডাইরেক্ট হয়তো আমাকে অসুন্দর বলেননি, কিন্তু কালো গোলাপ তো বললেন। তার মানে আমিও কালো দেখতে? আচ্ছা ছোঁয়া, ধরো সব ধরনের গোলাপ একটা তোমার সামনে রাখা হলো, তার মাঝে একটা কালো গোলাপ। এখন হাজার রঙের মাঝে কালো গোলাপটা তুমি তোমার কাছে খুব বেমানান, তবে তুমি কি করবে? আমি কালো গোলাপটা ফেলে দেব। কেন? তুমি সব গোলাপগুলো ফেলেও তো দিতে পারতে, তাই না? একটা বেমানান গোলাপের জন্য সব সুন্দর গোলাপ ফেলে দেওয়ার কোনোই মানে হয় না। আর আমি কি করতাম জানো? কি করতেন? সব গোলাপগুলো ফেলে শুধু কালো গোলাপটা রাখতাম। কেন? কারণ কালো গোলাপটা সব থেকে আলাদা, অন্য সব গোলাপের সাথে তাকে গুলিয়ে ফেলার ভয় নেই। কারণ কালো গোলাপ তো একটাই। 10টা ফুলকে নিজের ভালোবাসা ভালো লাগা দিলে তো তা ভাগ করতে হবে। তার থেকে ভালো আমি একটা কালো গোলাপকে নিজের সব ভালো লাগা ভালোবাসা দিলাম, এতে ভাগাভাগি করতে হবে না। তাই তো। রুদ্রের দিকে তাকিয়ে অনেক কিছু বোঝার চেষ্টা করছে সোয়া। যে এত সুন্দর করে একটা ব্যাখ্যা দিতে পারে, সে কি আদৌ বিনা অপরাধে কাউকে শাস্তি দিতে পারে? এই জন্যই আমি তোমাকে কালো গোলাপের সাথে তুলনা করলাম, কারণ আমার সব ভালোবাসা আর ভালো লাগার জন্য শুধুই তুমি। এখন এভাবে তাকিয়ে না থেকে আমাকে ছাড়ো, তা না হলে এরপর আমি যদি উল্টাপাল্টা করতে চাই
তখন নিজেই আমাকে চরিত্রহীন প্রমাণে উঠে পড়ে লাগবে। রুদ্রের মুখে এমন কথা শুনি সোয়া রুদ্রকে ছেড়ে দিল, আর রুদ্র সোয়ার কাছ থেকে ছাড়া পেয়েই চলে গেল। সোয়া ফ্রেশ হয়ে বের হয়ে দোহার কাছে গেল। দোহা এদিকে এসো, খাইয়ে দিই তোমাকে। ভাইয়া কোথায় আপু? আগে ভাইয়া আসুক। না দোহা, অনেক সময় হয়েছে, তুমি এসে খেয়ে নাও, ভাইয়া পরে খাবে। না, আমি ভাইয়ার সাথে খাবো। দোহা, জেদ করবে না। আমি ভাইয়ার সাথে খাবো বলেছি, ভাইয়ার সাথেই খাবো। দোহার এমন জেদ দেখে মাথা গরম হয়ে গেল সোয়ার। আমার কথা থেকে ভাইয়ের সাথে খাওয়াটা বেশি জরুরি তোমার? কতক্ষণ ধরে ডাকছি আমি, এত জেদ কেন করছো তুমি? সোয়ার রাগ দেখে দোহা খুব ভয় পেয়ে গেল। রুদ্র সোয়ার চেঁচামেচি শুনে নিচে আসতেই দোহা রুদ্রকে দেখে কেঁদে দিল। এই, কি হয়েছে এত সুন্দর লাল গোলাপের? এই পচা মেয়ে, তুমি ওকে বকা দিচ্ছ কেন? ভাইয়া, আপনি আমাকে বোকা দিয়েছে। তোমাকে বকা দিয়েছি? চলো তোমাকে খাইয়ে দুজন মিলে আপুনিকে বকা দেবো, কেমন? আপনি ওকে ছাড়ুন, অনেক জেদ হয়েছে ওর, কোনো কথা শোনে না। রুদ্র সোয়ার দিকে তাকিয়ে বলল, কার বোন দেখতে হবে না? বড় বোন যেমন ছোট বোন তেমন হওয়াই তো স্বাভাবিক, তাই নয় কি? সোয়া অগ্নিদৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ছোয়াকে চোখ টিপ মেরে দোহাকে নিয়ে টেবিলে বসলো। সোয়া দাঁড়িয়েছে আগের জায়গায়। কি হলো, তোমাকে কি কোলে করে আনতে হবে নাকি? ছোঁয়া রেগে মুখ বাঁকিয়ে টেবিলের যেয়ে বসলো। রুদ্র দোহাকে খাইয়ে দিচ্ছে, আর রুদ্রের হাসির কথা শুনে কতক্ষণ পর পর দোহা খিলখিল করে হাসছে। রুদ্র দোহার সাথে মেতে উঠছে হাসিতে, আর এদিকে একজন না খেয়ে ওদের দিকে তাকিয়ে আছে। ভাইয়া আর খাবো না। ওকে যাও, কার্টুন দেখো। ভাইয়া, আপু রাগ করেছে। কেন? এই যে তুমি আমাকে খাইয়ে দিলে, আপুকে দিলে না, তাই। আর সেই জন্য আপু এখনো খায়নি। ছোঁয়া দোহার দিকে রাগী ভেবে তাকালো। বেশি পাকা পাকা কথা বললে একবার মার দিব। ইস, আমার ভাইয়া আছে, ভাইয়া তোমাকে মেরে দিবে। কি বললি? তোর ভাই আমাকে মারবে? আমি তোর ভাইয়াকে মেরে তক্তা বানাবো। এটা কি হলো? তোমাদের বোনের ঝগড়ার মাঝে আমাকে কেন টানছো? শেষমেশ কি আমাকে বলি দিবে নাকি তোমরা তোমরা ঝগড়া করে? আপনি চুপ করবেন? আমি আপনাকে... ছোঁয়ার কিছু বলার আগেই রুদ্র ছোঁয়ার গালে খাপ দিয়ে দিল, যার কারণে ছোঁয়ার কোনো কথা বলতে পারলো না। রুদ্রের এমন কাণ্ড দেখে দোহার হাসি কয়েকগুণ বেড়ে গেল। ভাইয়া, আপুর মুখ বন্ধ করে দিয়েছে, আপু আর কথা বলতে পারবে না। কি মজা! ছোঁয়া রাগী চোখে রুদ্রের দিকে তাকিয়ে আছে আর খাচ্ছে। রুদ্র ছোঁয়ার খুব কাছাকাছি এসে বলতে লাগলো, তোমাকে খাইয়ে দিতে হবে, বললেই তো পারতে, এত নাটক করার কি ছিল? ছোঁয়ার মুখে খাবার শেষ করে কিছু বলবে তার আগে রুদ্র আবার ছোঁয়ার মুখে খাবার পুরে দিল। এভাবে ছোঁয়ার রাগ কয়েকগুণ বেড়ে গেল। চাইলেও ছোঁয়া চিৎকার করতে পারবে না। বিষয়টি রুদ্রকে খুব মজা দিচ্ছে। ছোঁয়াকে খাওয়ানো শেষ করে রুদ্র উঠে গেল। ছোঁয়া দোয়ার দিকে একবার তাকিয়ে রাগে গজগজ করতে করতে রুমে চলে গেল। কি পেয়েছে ওরা? আমাকে আমাকে নিয়ে মজা করবে তো ওদের তেলাপোকা কামড়াবে। রুদ্র আবার বেরিয়ে গেল। আগের দিনের মতো আজও রাত করে ফেললো। দোহা রুদ্রের কাছে ঘুমানোর জন্য অনেক বায়না করছিল, কারণ রুদ্র দোহাকে অনেক গল্প শোনায়। রাতে রুদ্র দোহা আর ছোঁয়া একসাথে এক বিছানায় শুয়ে আছে, আর রুদ্র দোহাকে গল্প শোনাচ্ছে। এক রাজপুত্রের গল্প, যে অনেক দুঃখী ছিল। রাজকন্যাকে রাজপুত্র অনেক ভালোবাসতো, কিন্তু রাজকন্যা রাজপুত্রকে ভালোবাসতো না। উল্টে রাজপুত্রকে রাক্ষস ভাবতো, কিন্তু রাজকন্যা জানতো না যে রাজপুত্র আসলে ভালো, আর রাজকন্যাকে রাক্ষসের থেকে মুক্ত করার জন্য রাজপুত্র কতটা লড়াই করছে। মন দিয়ে গল্প শুনছে দোহা, আর একটার পর এক প্রশ্ন করে যাচ্ছে। আচ্ছা ভাইয়া, রাজকন্যা কি তাহলে কি কখনো বুঝবে না যে রাজপুত্র ভালো? হ্যাঁ বুঝবে, খুব তাড়াতাড়ি বুঝবে। ছোঁয়ার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলো রুদ্র। দোহা, ঘুমাও, অনেক রাত হয়েছে। রুদ্র ছোঁয়ার দিকে তাকিয়ে আছে, যেন সে আজ নিজের গল্প ছোট্ট করে দোহাকে বলে দিচ্ছে, কষ্টটা একটু কমাতে চাচ্ছে। ছোঁয়া কেন যেন সাহস হলো না রুদ্রের দিকে তাকানোর। ছোঁয়া পাশ ফিরে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ রুদ্র ছোঁয়াকে ডেকে বলল, ছোঁয়া, কালকে তো তোমার সারপ্রাইজ পাওয়ার দিন, রেডি থেকো। রুদ্রের কথা শুনে আগের মতোই চোখ বন্ধ করে নিল ছোঁয়া, আর ভাবছে কাল কি হবে। আর রুদ্র ভাবছে কাল সে সব কিছু নতুন করে শুরু করবে, সেখানে থাকবে না কোনো রাগ, কোনো পিছুটান। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ছোঁয়া দেখলো রুদ্র ঘুমাচ্ছে। আশপাশে দোহাকে খুঁজতে লাগলো ছোঁয়া, কিন্তু রুমে পেল না ছোঁয়াকে। এত সকালে মেয়েটা গেল কোথায়? বাইরে যেয়ে দেখি, বলি ছোঁয়া বের হলো রুম থেকে। রুমের বাইরে এসে খুঁজতে লাগলো দোহাকে। কোথাও খুঁজে না পেয়ে বাগানে গেল ছোঁয়া, সেখানেও পেল না। তখনই ছোঁয়ার অন্তরটা কেঁপে উঠলো, মাথায় হাত দিয়ে বসে পড়লো। তাহলে কি রুদ্র দোহার সাথে কিছু
না, এটা হতে পারে না, কারণ কাল তো রুদ্র দোহাকে কত আদর করলো। আবার যে আমার বাবাকে মেরেছে সে তো আমার বোনকেও মারতে পারে। এসব উল্টোপাল্টা ভাবতে ভাবতে ছোঁয়া রুমে এসে পড়লো। এই উঠুন 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 বলছি। ছোঁয়ার এমন করে ডাক শুনে রুদ্র লাফ দিয়ে উঠল। কি হয়েছে? ছোঁয়া রুদ্রের কলার ধরে জোরে জোরে জিজ্ঞেস করতে লাগলো, আমার বোন কোথায়? আপনি কি করেছেন ওর সাথে? মানে কি বলছো? দোহা তো আমাদের সাথে। বলে রুদ্র বিছানায় তাকায়, কিন্তু রুদ্র দেখতে পেল দোহা বিছানায় নেই। নাটক করছেন আমার সাথে? রুদ্র আর কিছু না বলে সোজা রুম থেকে বের হয়ে যায়। সব গার্ডদের জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না দোহা কোথায়। সবাই বলছে একবার তাকে বাগানে দেখেছে, কিন্তু বাইরে যেতে দেখেনি। রুদ্রের মাথায় রক্ত উঠে গিয়েছে। সবাইকে রাগারাগি করে নিজেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। রুদ্র আর তার লোকজন দোহাকে খুঁজতে বেরিয়ে পড়ছে। আর এদিকে ছোঁয়া কান্নাকাটি করে শেষ হয়ে যাচ্ছে। সে ভাবছে এসব রুদ্র করছে। রুদ্রের রুমে ল্যান্ডলাইনের ফোনটা আসতেই ছোঁয়া যেন ফোন দিল অপর পাশ থেকে। আজ রুদ্র আপনার বোনকে কিডন্যাপ করেছে। আপনার বোনের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি জলদি এই ঠিকানায় চলে আসুন। ছোঁয়ার মাথা যেন কিছুই কাজ করছিল না। তাই ছোঁয়ার কিছু না ভেবে বেরিয়ে পড়ল। লোকটার দেওয়া ঠিকানায় পৌঁছাতেই ছোঁয়ার 7 বছর আগের দেখা বাবার রক্তমাখা লাশের কথা মনে পড়ে গেল। আর শুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল ছোঁয়া। ছোঁয়া চিৎকার করে, রুদ্র! কি এমন দেখলো ছোঁয়া? রুদ্র পিছনে তাকাতেই দেখলো ছোঁয়া আর মাটিতে পড়ে আছে দোহার রক্তাক্ত দেহটা। ছোঁয়া দোহার কাছে দৌড়ে গেল। দোহার পাশে বসে চিৎকার করে কাঁদতে শুরু করলো। এই দোহা, কি হয়েছে তোর? দোহা প্লিজ কথা বল। এই দোহা প্লিজ কথা বল। ছোঁয়া একরাশ রাগ নিয়ে রুদ্রের দিকে তাকালো। এই কি ছিল তোর মনে? কতটা হিংস্র পশু তুই! আমি তোকে বাঁচতে দেব না তোকে বাঁচতে। ছোঁয়া, আমার কথা শোনো। ছোঁয়া, তোমার ভুল হচ্ছে ছোঁয়া, প্লিজ। রুদ্র কিছু বলার আগেই ছোঁয়া পাশে থাকা ছুরিটা নিয়ে রুদ্রের পেটে ঢুকিয়ে দিল। রুদ্র সলসল চোখে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। নে, আজ শেষ করলাম তোর মতো খুনিকে। নিজেও খুনি হলাম তোর মতো একটা পশুকে খুন করে। পেটে হাত দিয়ে রুদ্র ছোঁয়া অনেক করে কাছে ডাকছে। ছোঁয়া, আমাকে ভুল বুঝছো। ছোঁয়া প্লিজ আমার কাছে এসো একবার। কথা বেঁধে আসছে রুদ্রের। চোখগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমি আর কখনো তোর কাছে যাব না, কখনো না। বলি ছোঁয়া আবার দোহার কাছে গেল। দোহার শ্বাস তখনও চলছে। ছোঁয়া আর দেরি না করে জলদি দোহাকে কোলে নিয়ে বাইরে চলে গেল। কারণ দোহাকে আজ তার বাঁচাতেই হবে। বাবার মতো দোহাকে সে হারাতে পারবে না। আর রুদ্র তার শেষ আকুতি নিয়ে চোখ বুজে ফেলল। প্রেয়সীকে একবার শেষবারের মতো ছুঁয়ে দেখার আকুতি। তার এই শেষ আকুতি যেন মৃত্যু থেকেও বেশি যন্ত্রণার মনে হচ্ছে রুদ্রের কাছে। আস্তে আস্তে রুদ্রের দু চোখে নেমে আসলো অন্ধকার। ছোঁয়া দোহাকে নিয়ে হাসপাতালে পৌঁছালো। দোহাকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। আর ছোঁয়া বাহিরে বসে অঝরে কাঁদছে। আর একবার সে ঠকে গেল। জীবন আরও একবার তাকে নিয়ে তামাশা করলো। সারা রাত কাঁদতে কাঁদতে পার হয়ে গেল ছোঁয়ার। ভোরের দিকে একটু চোখ লেগে আসলো সকালের আলো ফুর্তি নার্সের ডাকে ঘুম ভেঙে গেল ছোঁয়ার। ম্যাম, হ্যাঁ বলুন, আমার বোন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই ম্যাম। সে এখন ভালো আছে, আর কিছুদিনের ভেতরে একদম সুস্থ হয়ে যাবে। ছোঁয়া যেন আরেকবার নতুন করে প্রাণ ফিরে পেল। আজ নিজেকে খুব খুশি খুশি লাগছে, কারণ বাবার মতো সে তার বোনকে হারিয়ে ফেলেনি। সেই পশুটার হাত থেকে বাঁচাতে পেরেছে নিজের বোনকে। ছোঁয়া দোয়াকে দেখার জন্য দোয়ার কেবিনে পা বাড়ালো। দোয়ার জ্ঞান ফেরেনি। ছোঁয়া যেয়ে দোয়ার পাশে বসলো। দোহা ঠিক হলে আম্মু আর দোহাকে নিয়ে অনেক দূরে যাব। একসাথে বাকি জীবনটা খুব সাধারণভাবে কাটাবো, যেখানে থাকবে না রৌদ্র নামক কোনো কালো ছায়া। এসব ভাবতে ভাবতে দোহার পাশে আবার ঘুমিয়ে পড়লো ছোঁয়া। 2 ঘন্টা পর ছোট ছোট দুটো হাতের স্পর্শে ছোঁয়ার ঘুম ভেঙে গেল। দোহার জ্ঞান ফিরেছে। ছোঁয়া খুশিতে কান্না করে দিল। আর দোহার দুটো হাত নিয়ে চুমু দিয়ে অজরে কাঁদতে লাগলো ছোঁয়া। দোহা হাসছে। আপুনি তুমি কাঁদছো কেন? আমি তো ঠিক আছি। ছোঁয়া কেঁদেই যাচ্ছে। আপুনি তুমি তো বলো ভালো মেয়েরা কাঁদে না, তাহলে তুমি কেন কাঁদছো? তাহলে তুমি ভালো মেয়ে না, খুব পচা মেয়ে। জানো রুদ্র ভাইয়া বলেছে পচা মেয়েদের নাক আস্তে আস্তে লম্বা হয়ে যায়। এতক্ষণ পর দোহার কথা দোহার দিকে তাকিয়ে রইল ছোঁয়া। আপু, ভাইয়া কোথায়? জানো ওই পচা লোকগুলো যখন আমাকে মারছিল তখন ভাইয়া আমাকে কোলে করে পালাতে চেয়েছিল, কিন্তু পচা লোকগুলো ভাইয়াকে চেপে ধরে আমার পেটে এত বড় ছুরি ঢুকিয়ে দিয়েছে। দোহার কথা ছোঁয়া কিছুই বুঝতে পারছে না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছে যে রুদ্র দোহাকে বাঁচাতে চেয়েছিল। তার মানে রুদ্র দোহাকে মারেনি। এসব ভাবতে ভাবতে স্তব্ধ হয়ে আসছে ছোঁয়া সারা শরীর। তাহলে রুদ্রকে সে কিসের শাস্তি দিল? তার মানে রুদ্র ঠিকই বলেছিল। রুদ্র এই কথা বলার জন্য চেষ্টা করছিল।
সোয়ার মাথা যেন কিছুই ঢুকছে না, চারপাশটা খুব অন্ধকার হয়ে আসছে। সে কি করলো নিজেই বুঝতে পারছে না। সোয়া 1 মিনিটও দাঁড়ালো না আর, শুধু দোহাকে এতটুকুই বলে গেল, দোহা, আমি তোমার রুদ্রবাইকে নিয়ে এসেছি, তুমি ভালো মেয়ের মতো থাকবে এখন থেকে। বলেই ছোঁয়া বাইরে চলে গেল। সেই জায়গায় যাচ্ছে সোয়া যেখানে রুদ্রকে নিজ হাতে সে ছুঁড়ে মেরেছিল। সোয়া সেখানে যেতে লাগলো, দেখলো কেউ নেই, শুধু পড়ে আছে শুকিয়ে যাওয়া কিছু রক্তের ফোঁটা। তার মানে কি রুদ্রের সাথে এত বড় অন্যায় সে কিভাবে করলো নিজেও বুঝতে পারছে না ছোঁয়া। রুদ্র অপরাধী হলেও তাকে আইন শাস্তি দিত, যে কারণে রুদ্রকে মেনে নিতে পারেনি ছোঁয়া। আজ সে একই কারণে নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করছে ছোঁয়ার। রুদ্র তার বাবার খুনি হয়ে থাকলেও ছোঁয়া তো রুদ্রের খুনি। আজ ছোঁয়ার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। কাল দোহাকে যে এত যত্ন করলো, সে দোহাকে কিভাবে মারতে পারে, এমন চিন্তা কেন ছোঁয়ার মাথায় আসছিল না। আজ ছোঁয়ার এই সন্দেহের জন্য যদি রুদ্রের কিছু হয়ে যায়, তবে নিজেকে সে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। এসব ভাবতে ভাবতে ছোঁয়া আবার হাসপাতালের দিকে পা বাড়ালো। আজ ছোঁয়ার চোখের জল যেন বাদ মানতে চাচ্ছে না। এই প্রথম রুদ্র না থাকার জন্য কাঁদছে নাকি নিজের অন্যায়ের জন্য কাঁদছে তা বুঝতে পারছেন না ছোঁয়া। হাসপাতালে যেতেই, আপনি কি মিস মেহেক ছোঁয়া? হ্যাঁ, কেন? রুদ্র চৌধুরীকে খুন করার চেষ্টার অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। ছোঁয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দুজন মহিলা পুলিশ এসে ছোঁয়াকে নিয়ে যাচ্ছে। 1 মিনিট অফিসার, আমার বোন অসুস্থ, আপনারা আমার নানুর বাসায় ইনফর্ম করে কাউকে আসতে বলুন। আচ্ছা, সেই বিষয়টা আমরা দেখছি, আপনি চলুন। আপনি, আমি রুদ্রভাইকে খুঁজে আনবো, কিন্তু তুমি কিন্তু ভালো মেয়ের মতো হয়ে থাকবে, ওকে? ওকে আপনি তাড়াতাড়ি চলে আসবা কিন্তু। ছোঁয়া দোহার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়লো অফিসারদের সাথে। সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গিয়েছে যে ছোঁয়া রুদ্রের পেটে ছুরি দিয়ে আঘাত করছে। ছোঁয়াকে নিয়ে লকআপে বন্দি করে দেওয়া হলো। অন্ধকারে বড় ভয় পায় ছোঁয়া। ছোটবেলা মা বাবাকে লাইট অফ করতে দিত না ঘুমানোর সময়। আজ সে অন্ধকার তাকে ভয় পাওয়াচ্ছে না। আজ শুধু একটা বার রুদ্রকে চোখে দেখার জন্য ছটফট করছে সে। রুদ্র একদিন বলছিল, তাকে মানুষ যখন কাউকে অনেক ভালোবাসে, তখন সে মানুষটার জন্য অকারণে কাঁদে, আবার বা কখনো কারণে কারণে। যখন অন্ধকার নেমে আসে, তখন ভালোবাসা মানুষটার কথা মনে পড়লে চারিদিকে আলোকিত লাগে, হাজারো অন্ধকার তখন ভয় পাওয়াতে পারে না। ছোঁয়ার চোখে আজ বাঁধ ভাঙা জল। আজ তার জেলের কালো আধারে ভয় লাগছে না। তার বারবার মন চাইছে রুদ্রের সে আকুতি ভরা চাহনির কথা। একবার তাকে কাছে পাওয়ার জন্য শেষবারের মতো রুদ্র তাকে ডেকেছিল, কিন্তু সে যায়নি, উল্টো তাকে একরাশ ঘৃণা ভরে কথা শুনিয়ে এসেছিল। একটু বিশ্বাস করলে হয়তো এমন চাপা কষ্ট তাকে আর ঘিরে ধরতো না। 2 দিন ধরে একেবারে না খাওয়া ছোঁয়া ক্লান্ত আর ধুকার জ্বালায় জেলের এক কোণেই জ্ঞান হারিয়ে ফেলেছে সে। জ্ঞান ফিরতে নিজেকে হালকা লাগছে। সে নিজেকে আবিষ্কার করলো একটা বিছানায়, কিন্তু এখানে সে কীভাবে এলো? সে তো ছিল জেলে। ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে পা বাড়াবে, তখনই বিছানা থেকে উঠে পা বাড়াতেই ছোঁয়া দেখতে পেল সে একটা অচেনা জায়গায়। পুরো বাসায় সে একা, কেউ নেই। ছোঁয়া বাড়িটিকে দেখতে লাগলো। হঠাৎ ছোঁয়ার খুব খারাপ লাগতে শুরু করেছে। শরীরে হাঁটার মতো শক্তিটুকু পাচ্ছে না ছোঁয়া। পাবিয়া কি করে? 2 দিন ধরে না খাওয়া, আজ 3 দিন হবে। চোখ যেন বারবার অন্ধকার দেখছে সে। হঠাৎ খুব খারাপভাবে একটা চক্কর দিয়ে উঠলো মাথাটা। ছোঁয়া পরে যাবে ঠিক তখনই কেউ এসে হাতটা ধরে ফেললো। নিজেকে সামলে মাথা উঁচু করে ধরলো সে। 24-25 বছর বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে আছে ছোঁয়াকে ধরে। কে আপনি? তুমি ঠিক আছো? হ্যাঁ আপু, ঠিক আছে, কিন্তু আপনাকে তো চিনলাম না। আর আমি তো জেলে ছিলাম, তবে এখানে কিভাবে আসলাম? সব বলবো, আগে তুমি রুমে চলো। তোমার শরীর অনেক খারাপ, মেডিসিন খেয়ে নিতে হবে, চলো। ছোঁয়ার কথা বাড়ালো না। সত্যি সে খুব দুর্বল, ক্ষুধার জ্বালা কিছুর অনুভব করছে। আগে নিজেকে সামলে নেওয়া উচিত। তাই ছোঁয়া মেয়েটির সাথে গেল। ছোঁয়াকে বিছানায় বসিয়ে কিছু খাবার এনে ছোঁয়াকে খেতে বলল মেয়েটি। পেটে অনেক ক্ষুধা থাকার কারণে খাবারগুলো নিয়ে খেতে লাগলো ছোঁয়া। মেয়েটি তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। সত্যি তুমি খুব মিষ্টি ছোঁয়া। মেয়েটির কথা শুনে খাওয়া দাওয়া বন্ধ করে মেয়েটির দিকে তাকালো। আপনি আমার নাম জানেন কিভাবে? আর আমি এখানে কিভাবে এলাম বললেন না তো। আর আপনি আমাকে চিনেন আপু? সব উত্তর পাবে আজ সন্ধ্যায়, আগে খেয়ে নাও। মেয়েটির কথা কিছুই বুঝতে পারছে না ছোঁয়া। এত হেয়ালি করছে কেন মেয়েটা? বলে দিলেই তো হয় কে এনেছে আমাকে। শুধু শুধু এসব হেয়ালি চিনতে বাড়িয়ে দিচ্ছে ছোঁয়ার। নিজের মনকে কোনোভাবে যেন শান্ত করতে পারছে না ছোঁয়া। কে এখানে তাকে আনলো? আর কেনই বা সন্ধ্যা এসব প্রশ্নগুলোর উত্তর পাওয়ার কথা বললো মেয়েটা? এসব চিন্তা যেন ছোঁয়াকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সারাদিনই এসব ভাবতে ভাবতে কাটলো ছোঁয়ার। আর দোহার কথাও জানতে ইচ্ছে করছে। পুলিশ কি আমাকে দোহার ব্যাপারে জানিয়েছে? দোহা ঠিক আছে কিনা?
এসব ভাবতে ভাবতে সন্ধ্যার জন্য অপেক্ষা করছে সোয়া, কারণ তার সব প্রশ্নের উত্তর সে সন্ধ্যায় পাবে। সারাদিন বাড়িতে আর কাউকে দেখা গেল না, চারিদিকে আধার ঘনিয়ে আসছে, সন্ধ্যা নেমে আসছে। ছোঁয়া মাথা নিচু করে পা ঝুলিয়ে বসে আছে। ছোঁয়া, আপু, আপনি হ্যাঁ আমার সাথে এসো। কোথায় যাব? সব প্রশ্নের উত্তর জানতে চেয়েছো না? তোমার সব প্রশ্নের উত্তর পেতে আচ্ছা চলুন। বলেই ছোঁয়া মেয়েটার পিছনে পিছনে যেতে লাগলো। একটা অন্ধকার রুমে নিয়ে গেল ছোঁয়াকে। ছোঁয়াকে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। ছোঁয়া পিছনে তাকাতেই দেখলো কেউ বাহির হয়ে দরজা বন্ধ করে দিয়েছে, তাই বারবার ছোঁয়া দরজা ধাক্কাচ্ছে। আমাকে এখানে কেন একা রেখে গেছেন? কি হলো? আমাকে প্লিজ বের করুন। কেউ আছেন? আপু প্লিজ আমাকে বের করুন। তুমি একা নও জান, আমি আছি তোমার পাশে আর থাকবো। হঠাৎ খুব চেনা কণ্ঠস্বর শুনে ছোঁয়া থমকে গেল। ছোঁয়া ভাবলো হয়তো সে ভুল শুনছে। এই কণ্ঠ কি করে সে শুনতে পাবে? সে তো নিজে হাতেই ভাবতে ভাবতে পিছনে তাকালো ছোঁয়া। একটা লাইট জ্বলে উঠলো। সামনে থাকা মানুষটিকে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের অজান্তেই চোখগুলো ছলছল করে উঠল ছোঁয়ার। আপনি? কি ভেবেছিলে মারা গেছি? না জান, তোমাকে একা রেখে কোথাও যেতে পারবো না আমি। রুদ্র! ছলছল চোখে দাঁড়িয়ে ছোঁয়া। রুদ্র, আমি আপনাকে? হ্যাঁ জান, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু আমি বেঁচে গিয়েছি। তবে জানো, আজ বেঁচে থেকেও আমি মৃত, কারণ আমার ভালোবাসা মানুষ আমার বুকে ছুরি চালানোর আগে একটা বার আমার কথা শোনেনি, বিশ্বাস করেনি। এই ভেবে আমি মারা গিয়েছি। ছোঁয়ার চোখ দিয়ে অবাধে পানি ঝরা শুরু করলো। ছোঁয়া আর দাঁড়িয়ে থাকতে পারলো না, দৌড়ে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরলো। বিশ্বাস করুন রুদ্র, আমি চাইনি। আমার মাথা ঠিক ছিল না, আমি পাগল হয়ে গিয়েছিলাম। রুদ্র, আমাকে মাফ করে দিন। আমাকে দোয়া বলেছে যে আপনি ওকে মারতে চাননি, আপনি ওকে বাঁচাতে চেয়েছেন। রুদ্র, আমাকে মাফ করে দিন, আমি ভুল করে ফেলেছি। রুদ্রের বুকটা ফেটে যাচ্ছে। ছোঁয়াকে এভাবেই চেয়েছিল সে। চেয়েছিল ছোঁয়া একদিন তার ভুল বুঝতে পারবে আর রুদ্রের ভালোবাসাকে মন থেকে মেনে নেবে। আজ ছোঁয়া রুদ্রের বুকে। রুদ্রের খুব ইচ্ছা করছে নিজের প্রেয়সীকে একবার ছুঁয়ে দেখতে, একবার আঁকড়ে ধরে চিৎকার করে বলতে যে সে কতটা ভালোবাসে তার প্রেয়সীকে। কিন্তু আজ মনে হচ্ছে রুদ্রের হাত পাকেও বেঁধে দিয়েছে। রুদ্র পারছে না ছোঁয়াকে আঁকড়ে ধরতে। ছোঁয়া কথা বলে, কিন্তু রুদ্র স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রুদ্রের এমন স্তব্ধতা দেখে ছোঁয়া রুদ্রের বুকের থেকে মাথা উঠিয়ে রুদ্রের দিকে তাকালো। কি হলো? আমাকে মাফ করবেন না? মৃত মানুষের মাপ করার ক্ষমতা থাকে না ছোঁয়া। আজ আমি বেঁচে থেকেও মৃত। আমার ভালোবাসায় তো কোনো ছলনা ছিল না ছোঁয়া। তবে কেন আমাকে একটু বিশ্বাস করতে পারলে না তুমি? ছোঁয়া অশ্রু চোখে তাকিয়ে আছে রুদ্রের দিকে। জানি উত্তরটা তুমি দিতে পারবে না। রুদ্র, আমাকে একবার। পেটে হাত দিয়ে ব্যথায় টেকিয়ে উঠল রুদ্র। রুদ্র, কি হলো? আপনি ঠিক আছেন? রুদ্রের এমন অবস্থা দেখে ছোঁয়া রুদ্রকে ধরতে যাবে, তখনই ডোন্ট টাচ মি ছোঁয়া, আমাকে ছোঁবে না। তোমার ছোঁয়া পাওয়ার জন্য মৃত্যু মুখোমুখি হয়েও অনেক আকুতি করেছিলাম। তখন তুমি আমাকে নিয়ে উপহাস করেছো, আমার ভালোবাসাকে অসম্মান করেছো। তাই আজ যখন আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, আজ তোমার কোনো দরকার নেই। ছোঁয়ার চোখে বাঁধ ভাঙা জল আজ থামতেই যাচ্ছে না। রোজা, রোজা। চিৎকার দিয়ে এই নামটা ডাকতে শুরু করলো রুদ্র। দরজা খুলেই সে মেয়েটা দৌড়ে এলো। জ্ঞান ফেরার পর থেকে যাকে দেখছে ছোঁয়া, রোজা এসেই। কি হয়েছে রুদ্র? আর ইউ ওকে? তারপর রুদ্রের এক হাত নিজের কাঁধে নিয়ে বিছানা শুয়ে দিল রোজা। ছোঁয়া দাঁড়িয়ে আছে সেখানেই আর তাকিয়ে দেখছে রুদ্র আর রোজাকে। রোজা, ওকে এখানে দাঁড়িয়ে থাকতে না করো, আমি ঘুমাবো। ওকে এখানে দেখতে চাই না আমি। ছোঁয়া, তুমি তোমার রুমে যাও। আর তোমার বোন দোহা তোমার মামার কাছে আছে, কাল সেখানে যেতে পারবে তুমি। আপু, আমি থাকি এখানে, রাতে ওনার দেখাশোনা করব। রোজা, আমার কথা শুনতে পাচ্ছ না? আমি আমার রুমে বাড়তি কাউকে চাই না। ছোঁয়া রুদ্রের কথা শুনে হয়ে গেল। আজ সে বাড়তি কেউ হয়ে গেল। দুদিন আগেও বউ বউ করে সারাক্ষণ জ্বালাতন করা মানুষের মুখে এমন কথা সে আশা করেনি। তবে এটা আশা করা উচিত তার। সে যে অন্যায় করেছে তার কাছে এসব অপমান কিছুই না। ছোঁয়া আর না দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে গেল। এটা কি করলে রুদ্র? কি করব বলো? ও আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে, তাতে আমার কষ্ট নেই। ভালোবেসে প্রাণ নিতে চাইলে তো আমি হাসতে হাসতে ওর হাতে মরে যেতাম, কিন্তু এত ভালোবাসার পরও আমাকে বিশ্বাস করতে পারলো না। তাই এতটুকু শাস্তি যে ওকে পেতেই হবে। অনেকক্ষণ ধরে বিছানার উপর শুয়ে শুয়ে কাঁদছে ছোঁয়া। এতদিন কাঁদতো রুদ্রের থেকে দূরে যাওয়ার জন্য, আজ কাঁদছে রুদ্রকে কাছে না পাওয়ার যন্ত্রণায়। নিজেকে আর শেষ করে দিতে ইচ্ছে করছে, কিন্তু এমন কেন হচ্ছে জানে না ছোঁয়া। সে তো রুদ্রের থেকে দূরে চলে যেতে চেয়েছিল, তবে আজ রুদ্র নিজে তাকে দূরে সরিয়ে দিতে চাইল।
এত কষ্ট হচ্ছে কেন সোহার? কথাগুলো ভাবতে ভাবতেই কান্নার গতিটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে বাহিরে গেল ছোঁয়া। রুদ্র পড়ে আছে ফ্লোরে। ছোঁয়া দৌড়ে গেল রুদ্রের কাছে। এ কি আপনি পড়ে গেলেন কিভাবে? বলে রুদ্রকে উঠানোর চেষ্টা করতে লাগলো ছোঁয়া। ছাড়ো আমাকে, হেল্প লাগবে না তোমার। ছোঁয়া রুদ্রের কোনো কথা না শুনে তাকে ওঠানোর চেষ্টা করছে, আর রুদ্র বারবার বাধা দিচ্ছে। দুজনের জোরাজোরিতে তাল সামলাতে না পেরে রুদ্রের হাতের টানে ছোঁয়ার নিচে পড়ে গেল, আর রুদ্র নিজে উঠতে যেয়ে ছোঁয়ার উপরে পড়ে গেল। ব্যাপারটা খুব তাড়াতাড়ি ঘটে যাওয়ায় কেউ কিছু বুঝতেই পারল না। রুদ্র ছোঁয়ার উপর পড়ে আছে। কান্না করার কারণে ছোঁয়ার চোখ লাল হয়ে আছে আর ফুলেও গিয়েছে। রুদ্র তাকিয়েছে মায়াবতীর দিকে। অনিচ্ছা সত্ত্বেও রুদ্র ছোঁয়ার মুখে থাকা কিছু চুল সরিয়ে দিল। রুদ্রের প্রতিটি নিঃশ্বাস ছোঁয়ার মুখে পড়ছে, তবে আজ এসবের মাঝে ছোঁয়া ভালো লাগার অনুভূতি খুঁজে পাচ্ছে। রুদ্র ছোঁয়ার ঠোঁটের কাছে এগোতেই ছোঁয়া চোখ বন্ধ করে ফেলল। রুদ্র ছোঁয়ার ঠোঁটের খুব কাছে অগ্রসর হচ্ছে আর ছোঁয়ার নিঃশ্বাস বাড়ি হয়ে আসছে। ঠিক তখনই রুদ্রের মনে পড়ল দুদিন আগে ঘটে যাওয়া ঘটনা। সে ছোঁয়াকে এক ঝটকানি দিয়ে সরিয়ে দিল। তুমি আমাকে কেন ফেলে দিলে? কি ভেবেছো তোমার এই শরীর দেখে আমাকে আবারও মারধর করবে? আর ছোঁয়া তাকিয়েছে রুদ্রের দিকে। সে বুঝতে পারছে না কতটা অন্যায় করেছে সে। এখন কি হবে? রোজাই বা কে? রুদ্রের সাথে রোজার কি রিলেশন? ছোঁয়া আজ নিজের করা ভুলগুলো বুঝতে পারছে, কিন্তু সে ভাবেনি রুদ্র এতটা কড়াভাবে তাকে কথাটা বলতে পারবে। কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে কি ভাবছো? রুদ্র প্লিজ আমার কথা শুনুন, আপনি অসুস্থ। অসুস্থ মাই ফুট, তাতে তোমার কি? আমার এই অবস্থার কারণে কে বলো? নিজে আমার এই অবস্থার কারণ, আবার এখন আমাকে দয়া দেখাচ্ছ কেন? হোয়াই? রুদ্র হেলতে দুলতে কথাগুলো বলেছে, দাঁড়ানোর শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। ছোঁয়াকে আজ কথাগুলো বলতে রুদ্রের অন্তরটা যেন ক্ষতবিক্ষত করে দিচ্ছে। খুব কষ্ট হচ্ছে রুদ্রের, কিন্তু ছোঁয়া যে কষ্ট তাকে দিয়েছে তার কাছে এটা খুব সামান্য। আপনি যতই খারাপভাবে আমাকে অপমান করতে ইচ্ছে করার করুন, কিন্তু প্লিজ আগে সুস্থ হয়ে নিন। এতক্ষণে রুদ্রের চেঁচামেচিতে রোজা জেগে গিয়েছে। আরে রুদ্র, কি হয়েছে? তুমি এখানে কেন? আমার রুমে পানি ছিল না রোজা, তাই নিতে এসেছিলাম, তারপরে পড়ে গিয়েছি। আচ্ছা চলো, তোমাকে রুমে দিয়ে আসি। হ্যাঁ চলো। না আপু, আমাকে নিয়ে যেতে হবে না, আমি ওনার ওয়াইফ, আমি ওনাকে রুমে নিয়ে যাচ্ছি, আপনি আপনার রুমে যান। আমি বলেছি। আপনি চুপ করুন, আপনার মতামত শুনতে চাইনি কেউ। রুদ্র কিছু বলতে যাবে তখনই বলে উঠল ছোঁয়া। আপু আপনি প্লিজ যান। রোজা চলে গেল। ছোঁয়া জোর করে রুদ্রকে নিয়ে রুমে গেল। বারবার রুদ্র বাধা দিচ্ছিল, কিন্তু ছোঁয়া তার বাধায় কোনো তোয়াক্কাই করল না। রুদ্র তাকিয়েছে ছোঁয়ার দিকে। দুদিন আগেও যে তাকে দু চোখে দেখতে পারত না, আজ সেই তার উপরে জোর খাটানো আর অধিকের খাটাচ্ছে। আসলে মনে মনে এটাই তো চেয়েছিল রুদ্র। নিজের মাঝে এক আলাদা ভালো লাগা কাজ করছে রুদ্রের। ভুলে যেতে ইচ্ছে করছে ছোঁয়ার দেয়া ক্ষতের কথা। রুদ্রকে শুয়ে কি যেন বলেছিলেন? আমি আমার শরীর দেখিয়ে আপনাকে গোলাতে চাচ্ছি তাই না? স্বামীকে ছাড়া কাকে দেখাবো? আপনি কি চান আমি পরপুরুষকে দেখাই? রুদ্রের মুখের কাছে মুখ নিয়ে কথাগুলো বলল ছোঁয়া। স্বামী? দুদিন আগে তো আমার থেকে দূরে যেতে চেয়েছিলে। হ্যাঁ চেয়েছিলাম, ভুল করেছি, এখন ভুল বুঝতে পেরেছি। হ্যাঁ ভুল বুঝতে পেরেছো ঠিক। দুদিন পর আবার কেউ এসে আমার নামে কিছু বললে ঠিকই আবার ভুল বুঝে আমাকে মারতে চাইবে। ছোঁয়ার মুখে বিষণ্ণতার ছাপ পড়ে গেল। নিজেকে সামলাতে চাইলে ছোঁয়া কিন্তু পারল না। আপনি অসুস্থ, ঘুমান, সুস্থ হয়ে যেই শাস্তি দিবেন তা আমি মাথা পেতে নেব। ছোঁয়া চলে যাবে ঠিক তখনই রুদ্র ছোঁয়ার হাত চেপে ধরল। যদি অসুস্থতার সময় কোনো শাস্তি দিতে চাই? হ্যাঁ দিন, আমি সব শাস্তি নিতে প্রস্তুত, তবে আপনার থেকে দূরে সরে যেতে আমি কোনোদিনও পারবো না। কেন? এতদিন আমার থেকে দূরে যাওয়ার ইচ্ছেই তোমার ছিল। ছিল, এখন নেই, আপনি ঘুমান তো। বলেই ছোঁয়া চলে যাবে ঠিক তখনই রুদ্র ছোঁয়ার হাত টেনে ছোঁয়াকে রুদ্রের উপর ফেলে দিল। ছোঁয়ার চোখ তো ছানা ভরা। কি করেছেন? আপনার পেটে ব্যান্ডেজ? শাস্তি দিচ্ছি জান। এটা আবার কেমন শাস্তি? এটা হচ্ছে মধুময় শাস্তি। হয়েছে, এখন আমাকে ছেড়ে ঘুমান, আপনার ঘুমের দরকার। একা ঘুমাবো? রাতে আবার যদি পড়ে যাই? আপনার মতলবটা কি বলুন তো? একটু আগে তো আমাকে দেখতেই পাচ্ছিলেন না, আর এখন এসব কি বলছেন? জান, তোমাকে একটু কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু আমার জানটা তো আমার দেয়া কষ্ট সইতেই পারে না। বিছানায় বসে অঝরে চোখের পানি ঝরায়, তাই আমার ইচ্ছে করছে না আমার জানের চোখে পানি ঝরাতে।
কারণ আমার জান কান্না করে তার চোখে শুধু পানি থাকে না, রক্তক্ষরণ হয় আমার এই বুকে। আপনি তো ভালো কেন? ধুর, আমি কই ভালো? শোনো, আমি কিন্তু এমনি এমনি ভালো ব্যবহার করছি না। আমাকে অনেক ভালোবাসতে হবে আর খুব বিশ্বাস করতে হবে। হুম, এরপর থেকে অনেক বিশ্বাস করব। আর 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 কিছু না। আচ্ছা, আগে বলেন তো আমাকে এখানে কিভাবে আনলেন? আর আপনাকে বাঁচালোই বা কে? তারপর রুদ্র বলতে শুরু করলো, আমার জান, তুমি আমাকে সেদিন ফেলে আসে 10 মিনিট পরে আমার হালকা জ্ঞান আসে। হয়তো আমার ভালোবাসাকে আল্লাহ আমার থেকে এত তাড়াতাড়ি আলাদা করতে চায়নি। আমার শেষ ইচ্ছা আল্লাহ রেখেছে। আমার যখন হালকা জ্ঞান আসে তখন আমি পকেট থেকে ফোন বের করে রোজাকে ফোন দিই, কারণ রোজা ওই এলাকাতেই থাকে। ও এসে আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। অবস্থা বেশি খারাপ হওয়ার আগেই আমার ট্রিটমেন্ট করা হয়, যার ফলে বেঁচে যাই আমি। কিন্তু জ্ঞান ফিরতেই জানতে পারি তোমাকে পুলিশ নিয়ে গেছে। তখন আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমার বউকে এভাবে নিয়ে যাবে আমি মানতে পারছিলাম না। তাই আমি আমার লোকজনকে বলি, যে করে হোক না কেন তোমাকে যেন নিয়ে আসা হয়। তারপর সবাই মিলে সেখানে যাই। আমাকে ডাক্তার ছাড়তে চায়নি, তবুও আমি জোর করেই যাই। গিয়ে দেখি তুমি এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে আছো। তখন নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাই আমি পুলিশকে জানিয়ে দিই তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তারপর জ্ঞান হারানো অবস্থায় তোমায় কোলে করে এই বাসায় নিয়ে আসি। আর এটা রোজার বাসা। ছোঁয়া, আমাদের অনেক বড় কোনো শত্রু আছে, তাই আমি তোমাকে নিয়ে বাড়ি ফিরিনি। হয়তো সেখানে ফিরলে ওরা আবার তোমার উপর হামলা করতে পারে। আর তোমাকে কোলে করে গাড়িতে বসাতেই আমিও জ্ঞান হারিয়ে ফেলি। রোজা তোমাকে বাসায় রেখে আমাকে হসপিটালে নিয়ে যায়। আজকেও আমাকে ছাড়তে চায়নি। আমি জোর করে বাসায় ট্রিটমেন্টের ব্যবস্থা করে ফেলেছি, কারণ তোমার থেকে দূরে থাকলে আমি ভালো থাকতে পারবো না জান। ছোঁয়া চুপ করে রুদ্রের কথা শুনছে। এত কিছু পরেও নিজে চিন্তা না করে আমার কথা ভাবছিলেন? কি করব বলো, অনেক বছর তোমার থেকে আলাদা ছিলাম, তবে এতটা কষ্ট হয়নি। আজ তোমাকে পেয়ে, তোমাকে ভালোবেসে যদি হারিয়ে ফেলি, তবে নিজেও যে বাঁচতে পারতাম না শোনা। ছোঁয়ার কিছু না বলে রুদ্রের বুকে মাথা রাখলো, চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। আজ রুদ্রের বুক ভিজে যাচ্ছে ছোঁয়ার চোখের পানিতে, আর রুদ্র যেন পূর্ণতা অনুভব করছে তার বুকে। সকালবেলা কিচিরমিচির ডাকে ঘুম ভাঙলো ছোঁয়ার। রাতে রুদ্রের বুকে কাঁদতে কাঁদতে কখন জানি ঘুমিয়ে পড়ছে, সে নিজেও জানে না। মাথা উঠে দিয়ে দেখলো রুদ্র অঘরে ঘুমাচ্ছে। আস্তে আস্তে উঠতে যাবে তখনই, এই, কোথায় যাচ্ছ? আপনি জেগে হুম, তাহলে ঘুমানোর অভিনয় কেন করছিলেন? আসলে কি জানো, ঘুমন্ত অবস্থা আমার বউটাকে অনেক 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 সুন্দর লাগে, তাই দেখছিলাম। কিন্তু তোমার ঘুম ভাঙতে ঘুমানোর অভিনয় করলাম, যাতে আমাকে না জাগানোর জন্য তুমি আমার বুকেই শুয়ে থাকো। কিন্তু তুমি করলো তার উল্টো। এই যে উড়ে যাচ্ছিলে। হুম, অনেক দেখা হয়েছে, এখন ছাড়। আপনাকে খেয়ে মেডিসিন নিতে হবে, এখন উঠতে দিন। আমার তো মেডিসিন নেওয়া হয়ে গিয়েছে যা। মানে? এই যে আমার বুকেই আছে আমার মেডিসিন। এই মেডিসিনের পরে নেবেন না, এখনই যেতে দিন প্লিজ। রুদ্র কপাল কুচিয়ে ছোঁয়াকে ছেড়ে দিল। আপনি বসেন, আমি গোসল করে আসছি। এত সকালে গোসল করবা? লাস্ট দুদিন গোসল করিনি। আচ্ছা, যাও। সোয়া গোসলে ঢুকে গেল আর রুদ্র ফোন বের করে গেম খেলতে লাগলো। 20 মিনিট পর সোয়া বের হলো। একটা কালো সিল্কের শাড়ি পরে, চুলগুলো ভেজা। সেই কালো শাড়ি যা পরলে সোয়াকে আরো বেশি রূপবতী লাগে। ছোঁয়া চুল মুছছে আর রুদ্র হা করে তাকিয়ে আছে সোয়ার দিকে। রুদ্র বিছানা ছেড়ে উঠতে যাবে, কিন্তু উঠতে পারছে না, হেলে দুলে পড়ে যাচ্ছে। সোয়া দৌড়ে যে রুদ্রকে ধরলো। কি করছেন আপনি? কি লাগবে আপনার, বললেন না তো? রুদ্র মুচকে হাসলো, একটানে সোয়াকে বিছানায় ফেলে দিল। আমার যা চাই আমি তা পেয়ে গিয়েছি। বলেই ছোঁয়ার গলায় নাক ঘষতে লাগলো। ছোঁয়ার কথা বলার শক্তি যেন কমে আসছে। রুদ্র কি করছেন? মেডিসিন নিচ্ছি। ছোঁয়া ক্রমশ রুদ্রের পিঠে আঁচড় বসাচ্ছে। রুদ্র দোহাই লাগে, আমাকে ছাড়ুন। না, আজ আর ছাড়বো না। রুদ্র ছোঁয়ার গলায় ঘাড়ে ক্রমশ কিস করে যাচ্ছে। আস্তে আস্তে নিচে নামছে রুদ্র। ছোঁয়া আরো শক্ত করে বিছানার চাদর আঁকড়ে ধরছে। ঠিক তখনই দরজায় নক করার শব্দ পেয়ে দুজনে বাস্তবে ফিরে এলো। রুদ্রকে সারিয়ে ধরফরিয়ে উঠে শাড়ি ঠিক করতে লাগলো ছোঁয়া। শাড়ি ঠিক করতে করতে দরজা খুললো। রোজা দাঁড়িয়ে আছে। আপু, আপনি ভেতরে আসুন। রুদ্রের কি অবস্থা, ঠিক আছে ও? ঠিক আছে, খাবার খেয়ে এখনই মেডিসিন নেবে। রোজা দুজনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। কালকের সাথে আজকের তো কিছুই মেলাতে পারছে না। কাল তো রুদ্র ছোঁয়াকে দেখতেই পারতাম, এক রাতে কি এমন হলো যে এতই স্বাভাবিক লাগছে দুজনকে। রোজা আর কিছু বললো না। রুদ্র, আমি একটু বের হচ্ছি, তাই বলতে আসলাম, নিজের খেয়াল রেখো। আচ্ছা, সাবধানে যাও। রোজা বেরিয়ে গেল। এই, রোজা বেরিয়ে গেছে, আসো বাকি কাজটা করে নেই। করবই তো, রান্না করব, তারপর খাবো। টাটা। মুখ বেঞ্চে দিয়ে বলল ছোঁয়া।
তারপর আর না দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। ছোঁয়া রুটি ভাজি ডিম যা যা সে রাঁধতে পারে সব রান্না করে আবার ফিরে এসেছে রুদ্রের কাছে। এই যে চলুন, ফ্রেশ হয়ে নেবেন, খাবার রেডি, ফ্রেশ হয়ে খাবেন। তুমি তো আনরোমান্টিক কেন ছোঁয়া? মানে? মানে এই যে কথাটা বললাম, একটু রোমান্টিকভাবেও তো বলা যেত, তাই না? হ্যাঁ, যেমন ওগো শুনছো, খেতে চলো। আমার এত রোমান্টিকের দরকার নেই, আমি আনরোমান্টিকই ভালো আছি। এখন চলুন, নয়তো বা একা একা খেয়ে নিব। কি মেরে বাবা! ওকে চলো, যাচ্ছি। তারপর ছোঁয়া রুদ্রকে ফ্রেশ করিয়ে বিছানায় বসিয়ে খাবার আনতে চলে গেল। এই নিন, আপনার খাবার খেয়ে নিন। কি? কি মানে কি? খাবার খেতে বলেছি। আমি অসুস্থ? সো হোয়াট? অসুস্থ হয়েছেন তো বেশি বেশি খেতে হবে। মানে আমি অসুস্থ আর আমাকে নিজের হাতে খেতে বলছো? তা এখন কি করতে হবে? আমাকে খাইয়ে দিতে হবে? ইস, সাতকা তো। ওকে যাও, খাইয়ে দেওয়া লাগবে না, আমি খাবো না। এ না না, আমি খাইয়ে দিচ্ছি, প্লিজ উঠুন। আপনাকে মেডিসিনও নিতে হবে। এই তো এখন লাইনে এসছো। ছোঁয়া রুদ্রের পাশে বসিয়ে রুদ্রকে খাইয়ে দিচ্ছে আর রুদ্রও খাচ্ছে। তুমি খাবে না? খাবো। আপনি আগে খেয়ে নিন। দাও, আমার কাছে প্লেটটা দাও, আমি খাইয়ে দিচ্ছি। তারপর রুদ্র ছোঁয়াকে খাইয়ে দিল। ছোঁয়া, আমার ল্যাপটপটা দাও, একটু কাজ করব। এখন কাজ করা লাগবে না, রেস্ট নিন। বাহ, আমার বউটা দেখে অনেক কেয়ারিং হয়ে গিয়েছে। আচ্ছা, বেশি কাজ করব না, একটা জরুরি কাজ আছে, সেটা করে নেই। প্লিজ ল্যাপটপটা দাও। ছোঁয়া রুদ্রকে ল্যাপটপ এনে দিল। রুদ্র ল্যাপটপে কাজ করছে আর ছোঁয়া আস্তে আস্তে রুদ্রের কাঁধে মাথা রেখে পাশে বসে আছে। ছোঁয়া, হুম। আমার কাছে সব স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। কেন? এই যে তুমি আমার কাঁধে মাথা দিয়ে আছো, আমার এত কাছে আছো, আমাকে মেনে নিয়েছো। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে মাফ করে দিন প্লিজ। ধুর পাগলি, আমি এসব শুনতে চাই না। তবে কি শুনতে চান? ভালোবাসার কথা শুনতে চাই, নতুন জীবনটা কিভাবে শুরু করব সেই স্বপ্ন বুনতে চাই। ছোঁয়া রুদ্রকে আরো শক্ত করে ধরলো। আচ্ছা, আপনি কাল কি যেন বলছিলেন? আমাদের গোপন শত্রু? হ্যাঁ ছোঁয়া, গোপন শত্রুতে তোমার বাবাকে খুন করেছে আর দোহাকে মেরে আমার উপর দোষ চাপাতে চেয়েছিল। প্ল্যান মাফিক কাজটা করেছে আর তুমিও ওদের পাতা ফাঁদেই পা দিয়েছো। কিন্তু কে হতে পারে? আমি জানি না, তুমি চিন্তা করো না, যেই হোক না কেন তাকে আমি খুঁজে বের করবই। ছোঁয়ার কপালে একটা চুমু দিয়ে রুদ্র আবার কাজ করতে শুরু করলো। 3-4 দিন এভাবে কেটে গেল। রুদ্র এখন অনেকটাই সুস্থ। রুদ্র অসুস্থতার জন্য দোহার কাছে যেতে পারেনি ছোঁয়া। ফোনে খোঁজখবর নিয়েছে। আজ রুদ্র একটু সুস্থ, তাই রুদ্র নিজেই ছোঁয়াকে নিয়ে ওর মামা বাড়ি যাচ্ছে। গাড়িতে বসে আছে রুদ্র আর ছোঁয়া। বারবার রুদ্র লুকিং গ্লাস ভেদ করে দেখছে ছোঁয়াকে। ছোঁয়ার কাছে বিষয়টা আজব লাগছে। সারাদিন দেখার পরে এখন আবার লুকিং গ্লাস দিয়ে দেখার কি দরকার বুঝতেই পারছে না ছোঁয়া। এই সারাদিন দেখে হয় না? না, হয় না, তোমাকে দেখার যে শেষ নেই গো বউ। পরে দেখবেন। মন দিয়ে ড্রাইভ করুন এখন। আমি আমার মন শুধু তোমাকে দিয়েছি, ড্রাইভে মন দেওয়া সম্ভব না। আপনিও না সব সময় মজা। তোমার ব্যাপারে আমি সিরিয়াস, কোনো মজা নয়। ওকে, হয়েছে, এখন ভালো করে ড্রাইভ করুন। কিছুক্ষণ পরে রুদ্র আর সোয়া পৌঁছে গেল তাদের মামা বাড়িতে। সোয়া সবাইকে আগেই সব বুঝিয়ে বলছিল, তাই সবাই খুব ভালোভাবে রুদ্রকে মেনে নিয়েছে। রুদ্র আর সোয়া অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছে, তাই দুজনেই ক্লান্ত। বিছানায় গা এলিয়ে দুজনে বিশ্রাম নিচ্ছে। এরই মাঝখানে শুরু হলো তুমুল বৃষ্টি। সোয়া তো লাফ দিয়ে উঠলো বৃষ্টিতে ভেজার জন্য। চলুন না ভিজি। না, এর আগের বার তোমার জ্বর হয়েছিল। প্লিজ, আমি ভিজবো না। ভিজতে দিলে কিন্তু কিন্তু কি? না ভিজতে দিলে নিজেই একা একা ভিজবো, অনেক ভিজবো, যাতে অনেক জ্বর আসে। বুঝেছি, তোমাকে মানানো যাবে না। আচ্ছা চলো। তারপর সোয়া আর রুদ্র দুজনেই ছাদে গেল। সোয়া তো লাফালাফি করছে আর ভিজছে, খুব মজা করছে। রুদ্র তাকিয়ে তাকিয়ে ওর পাগলামিগুলো দেখছে। রুদ্র সোয়াকে দেখতে দেখতে এর অনেকটা কাছেই চলে আসলো। ছোঁয়াকে একটান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। ছোঁয়া অন্যদিকে তাকিয়েছিল। পেছন থেকে এমন হ্যাচ কাটানোর জন্য একদমই প্রস্তুত ছিল না সে। ছোঁয়া একদম রুদ্রের বুকের সাথে অষ্টপৃষ্টে জড়িয়ে গেল। রুদ্র ছোঁয়া আবার বুক থেকে উঠে গালে হাত রেখে বলতে লাগলো, এই দিনটাই আমি চেয়েছিলাম ছোঁয়া, যেদিন তুমি আমার হবে। বৃষ্টির প্রতিটা ফোঁটা জানবে তুমি শুধুই আমার, তোমার সবটুকু জুড়ে থাকবো শুধু আমি। ছোঁয়ার ভেজা ভেজা ঠোঁটে আজ রুদ্র আবার মাতাল হচ্ছে। আবার ছোঁয়ার ভেজা ভেজা ঠোঁট যেন টানছে রুদ্রকে। রুদ্র ক্রমশ ছোঁয়ার ঠোঁটের দিকে আগাচ্ছে। একসময় রুদ্র তার নিজের ঠোঁট দিয়ে ছোঁয়ার ঠোঁটকে আবদ্ধ করে নিল। আজ ছোঁয়াও যেন তাল মেলাচ্ছে রুদ্রের সাথে। বাধাহীনভাবে মাতাল হচ্ছে দুজন। 5 মিনিট পর রুদ্র ছোঁয়ার ঠোঁট ছেড়ে দিল।
দিয়ে সোয়াকে তুলে নেয়। সোয়া লজ্জায় চোখ বুজে ফেলে আর হারিয়ে যায় রুদ্রের মাঝে। রুদ্র সোয়াকে কোলে করে রুমে নিয়ে যায়, বিছানায় শুয়ে সোয়াকে চুমু দিতে থাকে। একটা সময় সে সোয়ার প্রতি পুরোটাই মাতাল হয়ে যায়। আজ দুজনের মাঝে ডুব দিয়েছে পরম ভালোবাসায়। বিছানায় এলোমেলোভাবে শুয়ে আছে সোয়া, আর রুদ্র মাত্রই গোসল করে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। সোয়ার ঘুম ভাঙতে দেখলো রুদ্র গোসল করে বের হয়েছে, পরনে শুধু একটা তোয়ালে। গোসল করে বের হওয়ার পর রুদ্রের শরীরে হালকা হালকা পানি লেগে থাকে। বিষয়টা সোয়ার ভালোই লাগে। কি হলো? অমন হা করে তাকিয়ে আছো কেন? দেখছি কি? গোসলের পর আপনাকে কত কিউট লাগে। তাই? আমিও দেখছি। কি এই অবস্থা তোমাকে কত কিউট লাগে। মানে? সোয়া নিজের দিকে তাকাতেই দেখলো সে শুধু একটা বেডশিট জড়ানো, নিজেকে ভালো করে ঢেকে নেয় সোয়া। আপনি এমন কেন? কেমন আমি? লজ্জা নেই? সবসময় লুচু টাইপের কথা বল। এবার রুদ্র ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে সোয়ার খুব কাছাকাছি চলে আসলো, আর সোয়া চোখ বন্ধ করে ফেলছে। রুদ্র সোয়ার খুব কাছাকাছি এসে কানে কানে বলল, আমি আমার বউয়ের কাছে লুচু টাইপেরই থাকতে চাই। আমার বউয়ের যা লজ্জা, তাতে আমি এমন না হলে। সোয়া বড় বড় করে রুদ্রের দিকে তাকিয়ে রইল। আমাকে উঠতে দিন, অনেক বেলা হয়েছে। ওঠো। আমি কি ধরে রেখেছি নাকি? কি দরকার এসবের? আমি ছাড়া তো এখানে কেউ নেই। এভাবেই ওঠো। দোহাই লাগে, আমি পারবো না। আমার বউটা দেখি এখনই কেঁদে দেবে। আচ্ছা, আমি সব এনে দিচ্ছি। তারপর রুদ্র সোয়ার সব জামা কাপড় এনে দিল, আর সোয়া জামা কাপড় পরে গোসলে ঢুকলো। গোসল করে এসে দেখলো রুদ্র আর দোহা বসে গল্প করছে। আপনি জানো ভাইয়া কি বলেছে? কি বলেছে? বলেছে আমার খেলার জন্য একটা পুতুল এনে দিবে। ও তাই? জানো আপনি সেই পুতুলটা খেলতে পারবে, কথা বলতে পারবে। বাহ, কথা বলা পুতুল? তা এমন পুতুল কোথায় পাওয়া যায়? ভাইয়া যে বললো এমন পুতুল তুমি এনে দিবা। মানে? পাশের ঘর থেকে দোহাকে ডাকছে ছোঁয়ার নানু। দোহা সেখানে চলে গেল, আর ছোঁয়া আর রুদ্র কাছে এসে আবার জানতে চাইলো। কি বলছেন আপনি ছোঁয়াকে? রুদ্র আস্তে আস্তে করে ছোঁয়াকে বিছানায় বসালো, ছোঁয়ার ঘাড়ের কাছ থেকে চুল সরিয়ে মুখ ডোবালো আর বলতে লাগলো, আমি আমাদের দুজনের মাঝে থাকা পুতুলের কথা বলছি। রুদ্রের হাত ছোঁয়ার পেটের দিকে নিয়ে বলল, এই যে এখানে যে ছোট্ট পুতুলটা আসবে, আমি তার কথা বলেছি। দিবে না? দিবে না আমাকে একটা পুতুল? আপনি দোহাকে এসব কি বলছিলেন? না, শুধু বলেছি একটা পুতুল দিব। চলুন, এখন নাস্তা করবেন। বলেই ছোঁয়া উঠতে যাবে, রুদ্র আবার ছোঁয়াকে টেনে ধরলো। কি হলো বলো না, দিবে না? দিব, এখন চলুন। তারপর রুদ্র ছোঁয়ার কপালে একটা চুমু দিল, আর দুজন একসাথে নাস্তা খেতে টেবিলে চলে গেল। রুদ্র বাবা, সব তো বুঝলাম, এখন ছোঁয়া আর তুমি কোথায় থাকবে বা কি ভেবেছো? ছোঁয়া আর দোহার পেছনে যে অজানা শত্রুর কথা বললে, এরপর তো ওদের নিরাপদ জায়গায় না রাখলে বড় কোনো বিপদ হতে পারে। হ্যাঁ মামা, আর ছোঁয়াদের এই শত্রু খুব পুরাতন কেউ। এত বছর হয়তো চুপ ছিল, কারণ ছোঁয়া আর দোহা দুজন ছোট ছিল, কিন্তু এখন ওরা চুপ থাকবে না। ছোঁয়া আর দোহার বারবার ক্ষতি করতে চাইবে। বুবু, তুই কি বলিস? আমি আর কি বলবো ভাই, রুদ্র আর তুই যা ভালো মনে করিস তাই কর। মামা, আমি ভাবছিলাম ছোঁয়া, আমি আর দোহা আপাতত রাঙ্গামাটি আমার এক বন্ধুর বাসায় থাকি। এখানে আমি লোক লাগিয়ে দেবো ছোঁয়াদের শত্রুদের খোঁজার জন্য। হ্যাঁ বাবা, তুমি যা ভালো বুঝো। তাহলে আমরা আজ বিকেলে রওনা দিয়ে দিই। হ্যাঁ বাবা, তাই করো, যত তাড়াতাড়ি ওদের সরানো যায়। মানে? মানে এখান থেকে যত তাড়াতাড়ি সরানো যায় আর কি। মামা। সারাদিন গুজগুজ করে নেয় ছোঁয়া, দুপুর গড়িয়ে বিকেল হয়, এখনই রওনা দেবে তারা। মা, সাবধানে থাকিস, দোহার খেয়াল রাখিস। আচ্ছা আম্মু, তুমি সাবধানে থেকো। রুদ্র বাবা, তোমাকে অনেক ভুল বুঝেছি, আমাদের মাফ করে দিও। না আন্টি, আপনাদের কোনো দোষ ছিল না, সব দোষ আপনাদের সেই গোপন শত্রুর। আমি ওকে দেখে নেব। হয়েছে হয়েছে, এখন দেরি না করে রওনা দাও তোমরা। তারপর সবার থেকে বিদায় নিয়ে ছোঁয়া, দোহা, রুদ্র রওনা দিল ওরা। 2 ঘন্টা পর তারা একটা বাড়ির সামনে পৌঁছলো। এ কি, আমরা রাঙামাটি যাচ্ছি না? না। আপনি না তখন বললেন? বলেছি। ছোঁয়া, আমি তোমাকে সব বলবো, আমার উপর বিশ্বাস রাখো। আচ্ছা ঠিক আছে। তারপর ছোঁয়া দোহাকে নিয়ে রুদ্র বাড়ির ভিতরে গেল। ভাবি, করে রোদেলা এসে ছোঁয়াকে জড়িয়ে ধরলো। দেখি সর, আমার মেয়েটাকে আমাকেও একটু দেখতে দে। ছোঁয়া তো অবাক, রোদেলা রুদ্রের মা এসব কি হচ্ছে নিজেও বুঝতে পারছে না। ছোঁয়া আগে রুদ্রের মাকে সালাম করে নিল, আর রুদ্রের মা ছোঁয়ার কপালে একটা চুমু দিল। আগের থেকে অনেক সুন্দর হয়েছে,
দেখতে আমার মেয়েটা। ভাবির সাথে অনেক গল্প আছে। আরে আগে মেয়েটাকে ভিতরে আসতে দে। বলে ছোঁয়াকে নিয়ে সোফায় বসিয়ে দিল রুদ্রর মা। মা, তোমার মা কেমন আছে? ভালো আন্টি। এই আন্টি কিসের, হ্যাঁ? আমি কোথায় মেয়ে করছি, আর মেয়েই আমাকে এখনো মা বলতে পারলো না। আপনি তোমাকে মা বলবে কেন? তুমি তো রুদ্র ভাইয়ার আম্মু। দোহার কথা শুনে সবাই হেসে দিল। এই পাকামি, রুদ্র ভাইয়ার মা তোমার ছোঁয়া আপুরও মা, বুঝলে? এটাকে তো এতক্ষণ খেয়ালই করিনি। বলেই রোদেকা দোহাকে কোলে নিয়ে রুমে চলে গেল। শোন মা, এখন থেকে আমাকে মা বলবি, আন্টি বললে খুব বকা দিব। আচ্ছা মা। বলেই ছোঁয়া রুদ্রের মাকে জড়িয়ে ধরল। বাহ, মেয়েকে পেয়ে তো আমাকে ভুলেই গেছো মনে হয়, তাই না? না রে বাবা, তোকে ভুলবো কেন? কতদিন পরে তোকে দেখেছি। আয় আমার কাছে আয়। রুদ্র মায়ের পাশে বসে মাকে জড়িয়ে ধরল। তোমাদের কথা অনেক মনে পড়তো মা, অনেক। জানি রে বাবা। আচ্ছা, অনেক হয়েছে কান্নাকাটি, যা তোরা ফ্রেশ হয়ে নে, অনেকটা পথ এসেছিস। সমস্যা নেই মা, ঠিক আছে। না ঠিক নেই, যা মা, ফ্রেশ হয়ে নে। রুদ্র তুইও যা। মায়ের জড়াজড়িতে ছোঁয়া আর রুদ্র দুজনই ফ্রেশ হতে চলে গেল। আপনি এখন আসবেন, আমাকে আগে বলেননি কেন? বলে কি হতো, আসতে না। তা হবে কেন? কারণ আছে তাই বলিনি। এখন কথা বলবো না, আর আমি ক্লান্ত, এখন বউয়ের কোলে শুয়ে একটু বিশ্রাম নিব। বলে বিছানায় শুয়ে ছোঁয়ার কোলে মাথা রেখে আর কোমর চেপে শুয়ে পড়ল রুদ্র। আর ছোঁয়া মাথায় হাত বুলাতে লাগলো রুদ্রের। আপনাকে আমি মাঝে মাঝে একদম বুঝি না। কেন? কেন তা জানি না। এত কিচ্ছু জানতে হবে না আমার বউটার। আচ্ছা, বলো। অনেক বড় কোনো বিপদ আসবে না তো? আল্লাহ আছেন, আর আমি বেঁচে থাকতে তোমার আর দোহার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। রাতে ঘুম ভাঙল রুদ্রের পাশে। ছোঁয়াকে না পেয়ে মায়ের রুমে গেল রুদ্র। ছোঁয়া রুদ্রের মায়ের কোলে মাথা রেখে গল্প শুনছে। কি এত গল্প হচ্ছে এখানে? আরে তুই উঠে গেছিস? আয় বাবা, এখানে আয়। এই তোর ছোটবেলার গল্প বলছিলাম। মা, গল্প রাখো তো, খিদে পেয়েছে, খেতে দাও। রাতের বেলা খাবার খেয়ে সবাই কিছুক্ষণ গল্প করতে লাগলো। তারপর যে যার রুমে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ছোঁয়া, আনমনে দেখছে আকাশটাকে। পিছন থেকে রুদ্র জড়িয়ে ধরল ছোঁয়াকে। কি হয়েছে, মন খারাপ? না, খারাপ না, ঘুম আসছে না। ছোঁয়া, আমি জানি তুমি চিন্তায় আছো, দেখো সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো জান। আমি জানি আপনি আছেন। রুদ্র ছোঁয়া তার দিকে ফিরিয়ে কপালে আলতো করে একটা চুমু দিল। দিনগুলো খুব ভালোভাবে কাটছে তাদের। রুদ্রের বাবা চাকরির জন্য অন্য জায়গায় থাকে, তাই রুদ্র ওদের বাড়িতে ছোঁয়াকে নিয়ে থাকতে পারছে, কারণ ছোঁয়ার সেফটি রুদ্রের জন্য অনেক প্রয়োজন। খুনসুটি ভালো লাগার ভালোবাসার মাঝে দিনগুলো খুব ভালোই কাটছে ছোঁয়ার কাছে। আর রুদ্র তার কাজ করছে ছোঁয়াদের অজানা শত্রুর খোঁজার আর নিজেকে প্রমাণ করার, কারণ রুদ্রকেও তার বাবার ভুল ভাঙাতে হবে। 2 মাস এভাবেই কেটে গেল। ইদানিং ছোঁয়া খুব অসুস্থ থাকে। রুদ্র কাজের চাপে ছোঁয়াকে সময় দিতে পারছে না, তাই ছোঁয়ার খুব অভিমান রুদ্রের উপর। আলমারি গুছাতে গুছাতে ছোঁয়ার মাথাটা ঘুরে যায়। রুদ্র বেডের উপরে ল্যাপটপ নিয়ে কাজ করছিল। রুদ্র খেয়াল করে ছোঁয়াকে। এই গল্পের সিজন অন যারা মিস করেছেন, ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনারা চাইলে এখনই দেখে নিতে পারেন। আর সিজন 3 যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন।